আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। রোজার অভ্যাসটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। রোজাতে দেখা গিয়েছিল ইফতার না সেহেরি খাওয়ার পর ফজরের নামাজ আদায় করে ঘুমাতাম। তো এখনও দেখা যাচ্ছে রাত্রে ঘুমটা হচ্ছে না, এমনকি আমার বাচ্চাদেরও অভ্যাসটা রয়ে গিয়েছে। তো রাত্রে যেহেতু দেরি করে ঘুমানো হয়, সকালেও দেখা যাচ্ছে উঠতে একটু দেরি হয়ে যায়। তো এখন প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছে। নাস্তা করে নিয়েছি, আমার ননদরা আসবে। তো আমি ওঠার পর ঘরদোর একটু গুছিয়ে নিয়েছি, বিছনাগুলো ঝেড়ে দিয়েছি। আর দেখা যায় ঘুম থেকে ওঠার পর যদি বিছনাগুলো একটু ঝেড়ে দেওয়া হয় বা পরিষ্কার করা হয়, লাগে একদম ঘরটা পুরাটাই পরিষ্কারের মতো লাগে। আমার বিছনা গোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চারা আছে, বাচ্চারা বলতে আমার যেহেতু 4টা বাচ্চা, 2 মেয়ে 2 ছেলে আলহামদুলিল্লাহ। তো ওরা প্রায় সেম এইজের হয়ে গিয়েছে, সবাই অনেক বেশি দুষ্টামি করে, সেই কারণে ঘর দূর বা বিছনা অনেক বেশি অগুছালো থাকে। তো সবসময় গুছিয়ে রাখতে হয়। যেহেতু আমি একা হাতে সব কাজ করি, আমার একটু সময়ও লাগে সব কিছু পরিষ্কার করতে বা গুছিয়ে রাখতে। তো এদিকে কথা বলতে বলতে আমি কাজকর্ম শেষ করতে এখন বাজে প্রায় 12টা বেজে গিয়েছে। আমার ননদরাও এসেছে। তো আজকে আমার ননদদের আসার কথা ছিল, মানে রাত্রে আমাদের এখানে খাবে। আমার ননদের যা সহ ওনাদেরকে দাওয়াত দিয়ে এসেছিলাম। তো আমার ননদের যা আসতে পারেনি, তো আমার ননদ বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো ওরা আসার পর ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। যেহেতু প্রচুর গরম, বাহিরে অতিরিক্ত গরম পড়ছে। এটা ছিল ঈদের 3 দিন পর আর কি, রবিবার আর কি। আমরা বৃহস্পতিবার ঈদ করেছি, এটা আমার ননদ এসেছিল রবিবারে। তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে দিয়েছি। আর গরমের মধ্যে দেখা যাচ্ছে তরমুজটাই খেতেই ভালো লাগছে, ফ্রিজে একটু ঠান্ডা করে খেলেই ভালো লাগছে খেতে। তো এদিকে আমার ননদ আসার পর আমার ননদের জামাইও কল দিয়েছে। আমি কিন্তু ওদের সাথে কথা বলছি, ওর মানে সুবার আব্বু ভিডিও কলে ছিল, ওর আব্বু দেখছিল বা কথা বলছিল ওদের সাথে। তো ওদেরকে নাস্তা দেওয়ার পর আমি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিন দুপুরে আমি আমার শ্বশুরবাড়ি পুকুরে মাছ দেখেছিল, মাছ নিয়ে এসেছিল। তো দুপুরে মাছ রান্না করেছি, আরও কয়েক রকম তরকারি রান্না করেছি। তো এগুলো দিয়ে দুপুরে রাত্রে খেয়েছি। এটা আমার আর ভিডিও করা হয়নি, যেহেতু দেরি হয়ে গিয়েছে। কোনো রকম রান্না করে নিয়েছি তাড়াহুড়া করে। এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন আমি সবার জন্য বিরিয়ানি রান্না করব, যেহেতু ঈদের সময় আমার ননদরাও এসেছে। তো এখন দুপুরের জন্য আমি বিরিয়ানিটা রান্না করছি। আর নুসরাত আব্বু বলছিল এই গরমের মধ্যে বিরিয়ানিটা ভালো লাগবে না। তো আমি যেহেতু বাচ্চারা পছন্দ করে বিরিয়ানিটা, সেজন্য বিরিয়ানি করে ফেলছি। তো আমি এখানে আজকে 1 কেজি চালে, যেহেতু আমরা সবাই আছি, আমার ননদ বাচ্চারা সবাই আছে, তো আমি 1 কেজি চালে বিরিয়ানি রান্না করব। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো সাথে বেশি করে পেঁয়াজ আর রসুন একেবারে ব্লেন্ড করে আমি বাটাটাই দিয়েছি। এখানে প্রায় 1 কাপের চেয়ে বেশি হবে, ব্লেন্ড করে দিয়েছি। এরপর আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমি কাঁচামরিচ দিয়েই আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করি। শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু আমি বিরিয়ানির মধ্যে দিই না। আর দেখা যায় বিরিয়ানির মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা দিলে না বিরিয়ানিটা একটু লাল লাল টাইপের হয়ে যায়। তো বিরিয়ানিটা কেন যেন আমার সাদা হলে একটু ভালো লাগে। তো আমি বিরিয়ানির মশলা কিন্তু মাংসের মধ্যে দিয়ে কষাই না, আমি চালের মধ্যে দিয়ে বিরিয়ানির মশলাটা ভালো করে ভেজে নিই। এরপর মাংসটা আমি সাধারণত যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই মশলা দিয়ে আমি মাংসটা একটু কষিয়ে নিব। তো যেহেতু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আজকে একদম কাঁচা তেল দিয়ে হাতে মেখে আমি মাংসটা কষিয়ে নিব। তো বিরিয়ানির চালটা এমনিতে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভাজা হবে। তো আমি চালগুলো ভালো করে ভেজে এরপর মাংসটা ঢেলে দিব। তো আমি প্রায় সময় বিরিয়ানিটা কিন্তু এভাবে রান্না করি। বেশি মশলা দিলে না বিরিয়ানিটা খেতে কেমন জানি লাগে বা অ্যাসিডিটির সমস্যা হয়। তো আমি সব সময় চেষ্টা করি বিরিয়ানির মধ্যে একটু কম মশলা দিয়ে রান্না করতে, এইভাবে খেলে কিন্তু ভালো লাগে। আর এখন যেহেতু বেশি গরমের মধ্যে দেখা যাচ্ছে মশলা জাতীয় খাবারগুলো একদম খাওয়া যাচ্ছে না, খেলে পেট খারাপ হচ্ছে। আমার ঘরে দেখা যাচ্ছে ঈদের পর থেকে সবার পেট ব্যথা, এরপর পেট খারাপ হয়ে গিয়েছে, ডায়রিয়ার মতো হয়ে যাচ্ছে গরমের মধ্যে। মানে
হালকা পাতলা খাওয়া আর কি, বেশি মশলা জাতীয় খাবার এটা কিন্তু টোটালি খাওয়া যাচ্ছে না। তো মাংস বসানোর আগে আমি ডিমগুলো একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর আমার ক্ষেত্রে হয় কি জানেন, আমি ডিম সিদ্ধ করলে মানে আমার বিয়ের পর থেকে আমি শুধুমাত্র ডিম সিদ্ধ নিয়ে অনেক কথা শুনেছি। আমি ডিম সিদ্ধ করলে তেমন ভালো সিদ্ধ হয় না, আমি অনেকক্ষণ করে জাল দিই, বা চুলাইও আগে জাল, যখন মাটির চুলায় রান্না করতাম তখন চুলাইও সিদ্ধ করে দেখেছি আমি, আর গ্যাসের মধ্যে সিদ্ধ করেও দেখেছি। বিশেষ করে মেহমান আসলে আমার ক্ষেত্রে এটা বেশি হয়, আমি ডিম সিদ্ধ করলে এগুলো ভালো করে সিদ্ধ হয় না, বা ডিম ছিলার সময় দেখা যায় টুকরো টুকরো উঠে আসে, তখন কেমনটা লাগে আপনারাই বলেন। একটা মেহমান আসলে যদি সুন্দর করে ডিমগুলো ছিলা না যায় তখন আমার অনেক বেশি কান্না চলে আসে, আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি। আমি কোনো একটা মেহমান আসলে যদি ঠিকঠাক কাজগুলো না হয়, বা আমার ঘরদোর যদি অগোছালো থাকে সব কিছু, তখন আমার নিজে নিজে মানে কান্নাটা চলে আসে, কেন জানি না। তো অনেক সময় হয়েছে আমি বা এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, বা একটা মেহমান এসেছে, আমি ডিম সিদ্ধ করেছি, ডিমগুলো ভালো করে ছিলা যাচ্ছে না, উঠে আসছে টুকরা টুকরা, এগুলো দেখতে সুন্দর দেখাচ্ছে না। তো এখন আলহামদুলিল্লাহ আমি প্রেসার কুকারে যেহেতু ডিমটা সিদ্ধ করি, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, শুধুমাত্র 1 সিটি বা 2 সিটি দিলেই একদম ফেটে ছিলকাগুলো উঠে যায়। তো আজকে ডিমগুলোও সেম হয়েছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে যদি মানে সুন্দরভাবে ডিমের ছিলকাগুলো উঠে যায় তখন অনেক বেশি ভালো লাগে। তো নুসরাত আব্বু সবসময় আমাকে কথা শোনাতো যে আমি ডিম সিদ্ধ করতে জানি না, বা ডিম সিদ্ধর সময় নাকি লবণ দিই না। উনি আমাকে টিপসও দিয়েছিল, যেহেতু আমার ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হতো না, তো পেঁয়াজের ছিলকা দিলে নাকি ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এই টিপসটাও ফলো করেছিলাম, তবে কেন জানি না আমার ডিমগুলো ভালো করে সিদ্ধ হতো না, হয়তো আমি কম সিদ্ধ করাতাম বা অল্প সময় নিয়ে নামিয়ে ফেলতাম পুরোপুরি সিদ্ধ না হওয়ার আগে। তো এটার জন্য কিন্তু অনেক কথা শুনেছি। তো আস্তে আস্তে কিন্তু মানুষ কাজ শিখে, কেউ যে দেখা যায় মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না, মানে দেখতে দেখতে শিখে আর কি, করতে করতে কাজ শিখে, দেখতে দেখতে শিখে। তো আমি দেখা যাচ্ছে আগে প্রেসার কুকারে তেমন ডিম সিদ্ধ করা হতো না, যেহেতু আমার প্রেসার কুকারটা আমার সৌদিয়া থেকে এনেছিল, এটা অনেক বড় সাইজের ছিল, তেমন বেশি ইউজ করা হতো না। তো এই প্রেসার কুকারটা আমি এখান থেকে নিয়েছিলাম, যেহেতু ছোটোখাটো রান্না বান্না করবো, তাওরাতের জন্য খিচুড়ি বানাবো, তো এখন এটা দিয়েই সব কিছু করি, ডাল ফুটাই, এরপর ডিম সিদ্ধ করি, মাংস রান্না করি, যেহেতু আমরা অল্প মাংসই রান্না করি, তো বড়টা তেমন বেশি ইউজ করা হচ্ছে না, তো ছোটোটাই কিন্তু ভালো লাগছে ব্যবহার করার ক্ষেত্রে। এর চেয়েও কিন্তু ছোটো সাইজের আছে প্রেসার কুকার, এগুলো কিন্তু আরও বেশি দেখতে কিউট লাগে, মানে ছোটো জিনিসপত্র রান্না করা যায়, যাদের মানুষজন কম সেগুলাতে দেখা যায় রান্নাবান্না কম থাকে, এগুলা কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয় বা কাজেও আসে। তো এদিকে আমি ডিমের কোরমা করব, যেহেতু বিরিয়ানির রান্না করছি, বাচ্চারা ডিমের কোরমাটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ঝোলটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, পোলাওয়ের সাথে কোরমা বা ঝোল এই টাইপের খাবারগুলা। তো আমি বিরিয়ানির জন্য চালটা একটু ভেজে নিয়েছি, আমি বেরেস্তা করে নিয়েছি, সেই তেলেই কিন্তু চালটা ভেজে নিয়েছি। এরপরে ভালো করে ভাজার পর আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, আর একটু করে মশলা আমি ডিমের কোরমাতে দিয়ে দিচ্ছি। দেখা যায় ডিমের কোরমাতেও একটু বিরিয়ানির মশলা দিলে একটা খুবই সুন্দর একটা স্মেল থাকে, তো একটু করে আমি ডিমের কোরমার মশলার মধ্যেও দিয়েছি। তো ডিমের কোরমা যেহেতু করছি, আমি এখানে মশলা দিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। আর যেহেতু কোরমার মধ্যে দেখা যায় বাচ্চারা ঝালটা একদমই খেতে পছন্দ করে না, আর কোরমার মধ্যে দেখা যায় একটু মিষ্টি হলেই ভালো লাগে, যেহেতু বিরিয়ানির সাথে খাবে। তো আমি বাদাম বাটা দিয়েছি, এরপর টমেটো কুচি করে দিয়েছি, গরম মশলা দিয়েছি, মানে গোটা মশলা যেগুলো দেওয়ার দরকার সব কিছু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলো একটু ছুরি দিয়ে এঁকে, যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে, একটু ছুরি দিয়ে এঁকে নিয়েছি। আর এখন মশলার মধ্যে ভালো করে আমি কষিয়ে নিব। তো এখানে কিন্তু ঝোল ছাড়া শুধু মশলার উপরও একটু ভালো করে কষিয়ে ভুনা টাইপের খাওয়া যায়, এভাবেও কিন্তু বিরিয়ানির সাথে ভালো লাগে। তো বাচ্চারা যেহেতু একটু ঝুল ঝুল খাবে, মানে বিরিয়ানি ডিমের ঝুল খাবে, তো সেজন্য আমি একটু ঝুল করেই রান্না করব।
তো আমি ডিমগুলো ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বাটা মরিচ দিই নাই, শুধুমাত্র কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি যাতে একটু ঝাল না হয়। তো এখানে প্রায় আমি 1 কাপের মতো দুধ, লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দেখা যায় কোরমা, পোলাও বা বিরিয়ানির মধ্যে একটু দুধ দিলে এটা টেস্ট কিন্তু বেড়ে যায়। তো আমি এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি। এখানে গুঁড়া দুধ দিলেও কিন্তু আরও ভালো হয়। আপনি কোরমা বলেন বা যে কোনো ডিম ভুনা বলেন, যত বেশি দুধ দিবেন তত খেতে বেশি টেস্টি হয়, একটু ক্রিমি ক্রিমি টাইপের হয়ে যায়। তা আমি কিন্তু যে কোনো রান্নাবান্না করার ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি তেমন বেশি মশলা দিই না। তবে তা আলহামদুলিল্লাহ কম মশলার মধ্যেও আমার রান্নাটা পছন্দ করে। তো দেখা যায় বেশি মশলা কিন্তু শরীরের জন্য ভালো না। আর নুসাবের আব্বু দেখা যায় বেশি মশলা খেলে ওনার একটু পেটে সমস্যা হয়। তো সেজন্য আমি খুবই কম মশলা দিয়ে রান্না বান্না করি, মানে পরিমাণ মতো দিই আর কি, বেশি কমও দিই না আর বেশি মশলা দিয়েও রান্না করি না। তো এদিকে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর চালটা ভাজার সময় আমি আলু আর গাজর দেওয়ার মনেই ছিল না, আমি আলু গাজর দিয়ে একটু গরম পানি দিয়ে চালটা হাফ সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির মধ্যে দেখা যায় চালটা যদি হাফ সিদ্ধ করে এরপর মাংসটা অ্যাড করা হয়, মাংসের টেস্টটা কিন্তু থাকে। যদি মানে চালটা না ফুটিয়ে একেবারে মাংসের সাথে কষিয়ে গরম পানি দেওয়া হয়, মাংসটা একটু পাঞ্চে টাইপের হয়ে যায়, মানে ভাতটা মজা হয়ে যায়, মাংসটার টেস্টটা চলে যায়। সেই জন্য বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আমি কি করি, লাস্টে মাংসটা দিয়ে, এতে মাংসের টেস্টটা থাকে। তো এদিকে আমার বিরিয়ানি রান্নাও হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে যেহেতু চালটা ভালো করে আমি ভেজে নিয়েছি আর ডিমের ঝোলও করে নিয়েছি। তো এখন হচ্ছে প্রায় 2টা আড়াইটা বেজে গিয়েছে। দেখা যায় সকালে যেহেতু নাস্তা করতে দেরি হয়, সবাই দেখা যায় 12:30 1টার দিকে নাস্তা করছে। আমার ননদরা আসার পরও দেরি করে ঘুম থেকে উঠে, তো নাস্তাটাও দেখা যায় দেরি করে খাওয়া হয়। তো দুপুরের খাবারটা খেতে প্রায় 3টা বেজে গিয়েছে। তো সবাই আগে খেয়ে নিয়েছে, বাচ্চারা খেয়ে নিয়েছে, এরপর আমার ননদ, শাশুড়ি, নুসাবের আব্বু খেয়ে নিয়েছে। আমি রান্নাবান্না শেষ করে গোসল করেছি, এরপর নামাজ আদায় করেছি, এটা একদম লাস্টে আমি খেতে বসেছি। অলরেডি আমি যখন খাচ্ছি তখন কিন্তু আসরের আজান পড়ছে। আমি উজু করে নামাজ পড়েছি যেহেতু, আমি চিন্তা করলাম ভাত খেয়ে একেবারে আসরের নামাজটা আদায় করে নেব। অনেক বেশি খিদে লেগেছে যেহেতু নাস্তা করেছি আর কিছু খাওয়া হয়নি, তো একেবারে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো খিদে লাগলে না একদম পাগলের মতো হয়ে যায়, অল্প দাবার খেলে আমার খিদেটা চলে যায়। আর দুপুরের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ, এখন আসরের নামাজ আদায় করে নেব। তো সন্ধ্যার জন্য আবার নাস্তা বানাবো। তো আমার ননদরাও যেহেতু এসেছে, ওরা থাকবে কয়েকদিন। তো এদিকে আমার বাচ্চারাও বায়না ধরেছে ওরও নানুর বাড়িতে যাবে, যেহেতু আমার ননদ এসেছে, আমরা এখন যাচ্ছি না, কয়েকদিন পর যাব। তো অলরেডি কিন্তু এখন বর্তমানে আমি যেহেতু আমাদের বাসায় আছি, আমি কয়েকদিন হয়েছে এসেছি, এমনকি যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, যেহেতু বাচ্চাদের কয়েকদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, বেশি দিন আর থাকা যাবে না। তো যেহেতু ঈদের সময় দেখা যায় বাবার বাড়িতে না গেলেও ভালো লাগবে না, বাচ্চারা অনেক বেশি বায়না ধরেছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই মিলে বিকেলবেলা নাস্তা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।